এবং যা বলবেন তার 90%ই মিথ্যা কথা বলবেন। সব জায়গায় তিনি যেরকম বলে থাকেন, তিনি যত এরকম মিটিং করবেন হয়তো তার ভোট বাক্সে ভোট বাড়বে, কিন্তু মানুষ ঠকতেই থাকবে। আজকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেদিনকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যদি দুর্নীতি থাকে সেটাকে আপনি সামনে আনুন, আনছেন না কেন? বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি কিন্তু আর সাধারণ মানুষের কথা বলছেন বলে মনে হচ্ছে না। এখন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আজকে মুখ থুবড়ে পড়ছে কেন? এখানে তো মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। যে মুখ্যমন্ত্রী চলমান ইন্ডাস্ট্রির ব্যর্থতাই ঢাকতে পারছেন না, যে হাতগুলো এই মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেছে সেই হাতগুলোর জন্য এই সরকার কি করেছে? কিছুই করেনি। কোন ফিরাদ হাকিম তার মতন একজন লোক, ধাপ্পাবাজ চিটিংবাজ লোক, সে আজকে কলকাতা কর্পোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। সাধারণ মানুষের কথা যে সরকার ভাবতে পারে না, সেই সরকারের মুখে বড় বড় কথা। স্যার, ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন একটি বড়সড় দুর্নীতি তিনি উন্মোচন করতে চলেছেন। একজন আইনজীবী হিসেবে কি আশঙ্কা করছেন, কি ধরনের দুর্নীতি ফাঁস করতে চলেছেন তিনি? দেখুন, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা দিন খুবই শ্রদ্ধা করতাম, যখন তিনি এই হাইকোর্টের বেঞ্চে বসে প্রচুর দুর্নীতির বিরুদ্ধে তিনি যখন একটার পর একটা তিনি যখন রায় দিয়েছেন মামলায়, সেটা প্রাইমারি বলুন, এসএসসি বলুন, মেনলি এই দুটো ক্ষেত্রে শিক্ষা দপ্তরের বড় দুর্নীতিগুলোকে তিনি সামলে এনেছিলেন। এবং আমি আজও মনে করি পার্থ চট্টোপাধ্যায় যে গ্রেপ্তার হয়েছিল সেই গ্রেপ্তারি কিন্তু আজকে তার, হয়তো তিনি গ্রেপ্তারটা করানোর জন্য না, কিন্তু মন্ত্রী যে যোগাযোগ মানে থাকতে পারে এবং এই ঘটনার পিছনে সিবিআই তদন্ত, এগুলো সবই তার হাত ধরে প্রথম এসেছিল। তারপরে অন্যান্য বিচারপতিরা তারা রায় দিয়েছেন। আজকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেদিনকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এরপরে তিনি অনেক কিছু বলেছেন, মিডিয়াকেও তিনি বিভিন্ন বিষয়ে তিনি মতামত রেখেছেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বললেন যে বড়সড় দুর্নীতি সামনে আসছে, বিজেপির বহু নেতাই তো তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির কথা বলেন, কিন্তু আজও পর্যন্ত দুর্নীতিটা প্রমাণ হলো না কেন? দেখুন, মানুষকে তাহলে সেই যে একটা বিষয় যে ভোট অবধি একটা জিনিসকে ভাসিয়ে রাখা, এটা কি সেই রকম ব্যাপার চলে যাচ্ছে? যদি দুর্নীতি থাকে সেটাকে আপনি সামনে আনুন, আনছেন না কেন? দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ওই মিটিংয়েই তিনি এমন একজনকে পাশে নিয়ে কথাটা বলছেন, সেই রাজন্যা যে তৃণমূলের টিকিটে লড়েছিল, সজল ঘোষকে হারিয়েছিল, তারই দলের একজন লোককে আজকে সেই রাজন্যাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দেখা গেল। এবং মনে হচ্ছে যে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে রাজন্যাও হয়তো খুবই তাড়াতাড়ি নাম লেখাবে। এখনও অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি, হয়তো আসবে। আর একটা বিষয় বলি, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মিটিংটাতেই বলেছেন যে দুর্নীতির পরে আপনারা কি করবেন, আপনারা বন্ধ করবেন, এবং বন্ধ করে যতদিন না পর্যন্ত মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছেন বা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, ততদিন পর্যন্ত একটা মানে বন্ধ রাখবেন এবং সিস্টেমটাকে অচল করে দেবেন যাতে তিনি গ্রেপ্তার হন। এই প্রসঙ্গটাকে আমি ভালোভাবে নিইনি। তার কারণ হচ্ছে যে বন্ধ মানে সাধারণ মানুষের রুটি রুজির অসুবিধা, অসংগঠিত ক্ষেত্রে যারা মানুষজন রয়েছেন তাদের অসুবিধা, প্রশাসনের অসুবিধা, ট্রান্সপোর্টেশনের অসুবিধা। সেই টাকাগুলো যাদের মানুষের যে ক্ষতি হবে বন্ধ করার জন্য, যদি আজকে ওনার কথা শুনে তার বিজেপি যদি বন্ধের দিকে চলে যায় সেই দুর্নীতি প্রমাণ করার জন্য, তাহলে সেই মানুষের পেটের ভাতটা কি বিজেপি দেবে? এইটাও ওনাকে বলার দরকার ছিল। এইটা বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি কিন্তু আর সাধারণ মানুষের কথা বলছেন বলে মনে হচ্ছে না। এখন তিনি পার্টিকুলারে চলে এসছেন, তিনি দলের কথাই বলছেন। দুর্নীতির প্রমাণ যদি সত্যিকারের হয়, আমরা দেখার জন্য অপেক্ষা করছি কি দুর্নীতি আছে। মিডিয়ার কাছে এটা অনেক বড় বিষয় হলেও আমার মনে হয় না যতদিন না পর্যন্ত দুর্নীতি প্রমাণ হচ্ছে ততদিন পর্যন্ত তার কথার ভিত্তিতে কাউকে সন্দেহ করা বা কারোর নামে কিছু বলা এটা উচিত নয়। কারণ আমি একজন আইনজীবী, তিনিও আইনের লোক, তিনি জানেন দুর্নীতির কথা বললেই হয় না, সেটা প্রমাণ করতে হয়। স্যার, আগামীকাল তৃণমূলের সর্বভারতীয় যিনি চেয়ারম্যান তিনি যাচ্ছেন সিঙ্গুরে সভা করতে। এই সভাতে পূর্বে নরেন্দ্র মোদীও এসেছিলেন প্রধানমন্ত্রী, তিনি শিল্পের কোনো বার্তা দিতে পারেননি। আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন, বলছি তিনি কি কোনো বার্তা দিতে চলেছেন? সমাজ মাধ্যম সূত্রে তো জানা যাচ্ছে তিনি প্রকল্প বলবেন, একাধিক প্রকল্প। আমি একটা কথা বলি, সিঙ্গুরে প্রকল্প যদি হয়
তাতে কি এই মুহূর্তে তৃণমূলের সেটা খুব ফায়দাজনক হবে? আমার মনে হয় না, কারণ এই সিঙ্গুর থেকেই তো তৃণমূলের মেন চাবিকাঠি। এখন যদি তিনি চান সিঙ্গুরে প্রকল্প হোক বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় হোক, সেটা ভালো কথা, কিন্তু যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আজকে মুখ থুবড়ে পড়ছে কেন? সাধারণ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক শ্রমিক বলুন বা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তারা আজকে দৌড়ে অন্য রাজ্যে যাচ্ছেন কেন? কোভিডের সময় আমরা দেখতে পেয়েছি, এবং লকডাউন হওয়ার পরে কত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন স্টেশনে জমা হয়েছিলেন। যেদিন হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হয়েছিল, আমাদের রাজ্যের মানুষই সব থেকে বেশি, এবং এফেক্টেডও হয়েছে আমাদের রাজ্যের মানুষ সব থেকে বেশি। আর একটা জিনিস বলতে চাই, একটা অন্য প্রসঙ্গ টেনে, খুব রিসেন্ট প্রসঙ্গ, কালকে যে এত বড় ফায়ার মানে হচ্ছে এত বড় একটা ডিভাস্টেটিং ঘটনা ঘটে গেল আনন্দপুরে, সেটা কিন্তু ওখানকার একটা ফ্যাক্টরিতে হয়েছে। তাহলে সেটাও একটা ইন্ডাস্ট্রি। সেই তাহলে যে ইন্ডাস্ট্রিগুলো চলছে, আমি যদি বলি সেই চলমান যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলো যাতে ভালোভাবে চলে, সেখানে যাতে মানুষের কর্মসংস্থান ভালোভাবে হয়, তার জন্য রাজ্যের সরকার কি আদৌ কিছু করেছে? দমকল কি বাঁচাতে পারলো এই 8 জন বা 12 জন যারা মারা গেছে? আমি জানতে চাই। তাহলে এখানে তো মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। যে মুখ্যমন্ত্রী চলমান ইন্ডাস্ট্রির ব্যর্থতা কেই ঢাকতে পারছেন না, অত বড় 6 মাস আগে হচ্ছে আপনারা জানেন যে অত বড় অগ্নিকাণ্ড হয়ে গেল বড়বাজারে, সেখানে কত ইন্ডাস্ট্রি পুড়ে গেল, কত মানুষের দোকান পুড়ে গেল, সেই মুখ্যমন্ত্রীর মুখে আবার নতুন ইন্ডাস্ট্রির কথা কি মানায়? আমি তো কোনোভাবে রিলেট করতে পারছি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী জানেন মানুষের নার্ভটা, তৃণমূল সুপ্রিমো তিনি এতকাল যেভাবে রাজনীতি করে, কারণ এখনও আমি আপনাকে বলছি, আপনি যদি তার দুর্নীতি বলুন, এই বলুন, সব কিছুই আছে, ঠিক আছে। এখনও মুখ্যমন্ত্রী একটা সভা ডাকলে 10 লাখ লোক আসে, সবাইকে যে জোর করে নিয়ে আসা হয় তা নয়। তার মানে এখনও তার কাছে মানুষকে এনচ্যান্টিং করা, মানুষকে কাছে টানার যে এখনও পর্যন্ত তার কাছে যে পাওয়ারটা রয়েছে, বা মানুষকে উদ্বুদ্ধ করার যে পাওয়ারটা রয়েছে, একজন রাজনীতিবিদের এটাই হচ্ছে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। কালকেও আপনি হয়তো দেখবেন মুখ্যমন্ত্রী সবাই ভিড় উপচে পড়েছে, তিনি ওখানে কিছু কথা বলবেন, এবং যা বলবেন তার 90%ই মিথ্যা কথা বলবেন, সব জায়গায় তিনি যেরকম বলে থাকেন। কিন্তু সাধারণ মানুষের জন্য এই রাজ্য সরকার কতটুকু কি কাজ করেছে, সেটা সাধারণ মানুষের অবস্থার দিকে তাকালেই বোঝা যায়। যে মুখ্যমন্ত্রী বলেন যে চপ ভাজো, হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী বলেন যে হচ্ছে যে 100 দিনের টাকা ছাড়া আমরা কাজ করতে পারছি না, সেই মুখ্যমন্ত্রী পরনির্ভরশীলতা ছাড়া আর কিছুই জানেন না, এবং তার রাজনীতি ছাড়া আর কিছুই বোঝেন না। সুতরাং মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা মিডিয়ার একটা খুব বড় বিষয় হতে পারে। সাধারণ মানুষের প্রতিনিধি একজন আইনজীবী হিসাবে আমি বলবো যে তার কথা কাজে কোনো মিল নেই, তিনি সাধারণ মানুষকে ঠকাচ্ছেন, এবং তিনি যত এরকম মিটিং করবেন হয়তো তার ভোট বাক্সে ভোট বাড়বে, কিন্তু মানুষ ঠকতেই থাকবে। স্যার, সামনেই 26শে নির্বাচন, আর নির্বাচনের পূর্বে যেখানে একাধিক রাজনৈতিক দলের আলোচনার প্রধান বিষয় হওয়া দরকার ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, সেখানে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ধর্মভেদাভেদ এবং মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টা দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে আজকালকার দিনের যে রাজনীতি, আপনাকে কতগুলো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমি আপনাকে বলি, এই দেশ যখন স্বাধীন হয়েছিল, দেশকে স্বাধীন করার জন্য মহাত্মা গান্ধীর মতো লোক, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোক, ভগৎ সিংয়ের মতো লোক তারা জান দিয়ে লড়েছিলেন, ঠিক আছে। তাদের এক একজনের পন্থা এক এক রকম ছিল, কিন্তু তারা দেশকে ভালোবাসতেন, এবং দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য তারা অনেক লড়াই করেছেন। তারা ছিলেন প্রকৃত লিডার, তাদেরকে মহাপুরুষ বলা হয়। কিন্তু আজকের দিনে কোন দলে প্রকৃত লিডার রয়েছে? না তৃণমূলে, না তাদের সব থেকে বড় বিরোধী দল বিজেপিতে। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য, মানুষকে উল্টোপাল্টা বোঝানোর জন্য এবং ভোট বাক্স ভর্তি করার জন্য আজকে তাদের কথাবার্তা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে হাতগুলো এই মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেছে, সেই হাতগুলোর জন্য, সেই পেটগুলোর জন্য, সাধারণ মানুষের সেই বুকা পেটের জন্য এই সরকার কি করেছে? কিছুই করেনি বলতে গেলে। প্র্যাকটিক্যালি এই 15 বছর হতে যাচ্ছে, আলটিমেটলি আমার তো মনে হয় আজ পর্যন্ত কোনো কাজ হয়নি, এবং আরও তিনি যে প্রতিশ্রুতি দেবেন তার 90% মিথ্যা প্রতিশ্রুতি হবে এবং কোনো কাজ হবে না। যে মুখ্যমন্ত্রী 6 মাস আগে বলেছিলেন
এবং সেখানে আমি বারবার এই প্রসঙ্গটাই বলছি, কেন একদম চোখের সামনে উদাহরণ, 6 মাস আগে তিনি আপনাদের সামনে দাঁড়িয়ে রাত্রিবেলা বড়বাজারে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে, এবং সুজিত বসুকে পাশে নিয়ে, যে এত বড় অগ্নিকাণ্ড কলকাতার বুকে আমি কথা দিচ্ছি আর ভবিষ্যতে হবে না। আমি কথা দিচ্ছি যে সমস্ত জায়গায় এবার থেকে দমকল চেক করবে, সমস্ত জায়গায় এবার থেকে সমস্ত কিছু সুষ্ঠুভাবে হবে। মুখ্যমন্ত্রী কতটা মিথ্যা কথা বলেছিলেন তার প্রমাণ হচ্ছে কালকে আনন্দপুরে এইরকমভাবে 8 থেকে 12 জনের পুড়ে যাওয়া, এবং সেখানে আজকে এসে 33-34 ঘন্টা প্রায় 30 ঘন্টা পরে সেখানে এসে দমকল মন্ত্রী আসছেন। মন্ত্রী আসা না আসাটা বড় ব্যাপার না। আমার বক্তব্য হচ্ছে 6 মাসের ব্যবধানে এই মুখ্যমন্ত্রীর কথার কোনো রেজাল্ট আমরা পেলাম না। সুতরাং মুখ্যমন্ত্রী এতদিন ধরে যা কথা বলেছেন সেগুলো যে সব সত্যি হবে, বা তিনি যে মানুষকে মিথ্যা আশ্বাস দেন না, সেইটা কবে আর তিনি প্রমাণ করবেন। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যেভাবে হোক ভোট বাক্সটা ভরতে হবে। যেখানে নরম দেখিয়ে সেখানে নরম, যেখানে গরম দেখিয়ে সেখানে গরম, এবং যেখানে গুলি বোমা বন্দুক দেখিয়ে সেখানে গুলি বোমা বন্দুক। তৃণমূলের মেন এজেন্ডা হচ্ছে যেন তেন প্রকারেণ তার ভোট বাক্সটা যেন ভরা থাকে, তার দুধেল গাইগুলো যেন দুধ খেতে কোনো অসুবিধা না হয়, মানুষের গলা টিপতে যেন কোনো অসুবিধা না হয়, এবং তিনি যেন এসে বলতে পারেন ধর্ষণ তো একটা ছোট ঘটনা এবং আমরা আছি, আমার সরকার দেখছে, ইত্যাদি ইত্যাদি, আর বিরোধীদেরকে তিনি যেন কুৎসা করতে পারেন। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আজকের যে রাজনীতি চলছে, আমি কেন এই কথাটা বলছি, হয়তো মনে হতে পারে আপনাদের যে আমি কোনো দার্শনিক বা ফিলোসফারের মতন কথা বলছি, কিন্তু আজকের যে রাজনীতি চলছে মানুষের উপকারের জন্য কতটুকু রাজনীতি হচ্ছে, আজকের যে রাজনীতি চলছে, যে মানুষের কথা, যে স্বাধীন ভারতবর্ষের উন্নতির কথা নেতাজি সুভাষচন্দ্র বসুরা ভাবতেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র ছিলেন, সেই সিটে বসেছেন এখন ফিরহাদ হাকিম, তার মতন একজন লোক, ধাপ্পাবাজ চিটিংবাজ লোক, সে আজকে কলকাতা কর্পোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এবং আজকে আপনি দেখুন, আজকে সরকারি বেসরকারি সমস্ত দপ্তরগুলোতে এই যে ধরুন এই যে আগুন নির্বাপন সংস্থা, মানে আগুন নির্বাপন যে যন্ত্র, সেগুলো প্রায় কাজ না করার মতন জায়গায় চলে গেছে। এমনকি আমি বলবো কোর্টে, বিভিন্ন সরকারি দপ্তরে, এমনকি আমাদের হাইকোর্টেও এই যন্ত্রগুলো হয়তো যন্ত্র লাগানো আছে, কিন্তু কতটুকু তারা কাজ করে, সাধারণ মানুষের জন্য কতটা সেফটি আছে, এইগুলো সরকার আর কবে ভাববে? সাধারণ মানুষের কথা যে সরকার ভাবতে পারে না, সেই সরকারের মুখে বড় বড় কথা, বা সরকারের সুপ্রিমোর মুখে বড় বড় কথা মানায় না, কিন্তু রাজনীতির জন্য টিকে থাকার জন্য এবং মিডিয়ার সামনে নিজের একটা জায়গা ধরে রাখার জন্য তাদেরকে এটা করতে হয়। এখান থেকে মমতা ব্যানার্জিও বেরোতে পারেননি, যার জন্য তাকে এটা করতে হচ্ছে।